ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। 26শে ডিসেম্বর 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে তোমাদেরকে স্বাগত। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ডে বাই ডে যে আপকামিং এক্সামিনেশনগুলো আছে সেই আপকামিং এক্সামিনেশনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। তাই তোমাদেরকে কিন্তু প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক দিনে আপডেট করতে হবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন দেখো, আজকের প্রথম প্রশ্ন, ব্যাল্ড ইগলকে কোন দেশের রাষ্ট্রীয় পাখি হিসেবে ঘোষণা করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, দেখো ব্যাল্ড ইগল, সবার প্রথমে তোমাদেরকে এই ব্যাল্ড ইগলের ছবি দেখিয়ে দিই। দেখো, এটা হচ্ছে কিন্তু সেই ব্যাল্ড ইগল। ঠিক আছে, ব্যাল্ড ইগল, এই ব্যাল্ড ইগলকে কোন দেশের রাষ্ট্রীয় পাখি হিসেবে ঘোষণা করা হয়েছে? দেখো, এখানে চারটে অপশান আছে, ব্যাক টু ব্যাক চারটে অপশান আছে। একটা হচ্ছে চীন, একটা হচ্ছে জাপান, একটা হচ্ছে নরওয়ে, আর 4 নম্বর অপশানটা নিচে আছে, আমি এখানে লিখে দিচ্ছি ইউএসএ। ঠিক আছে, তো এই ব্যাক টু ব্যাক চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? দেখো, সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ইউএসএ। ইউএসএর রাষ্ট্রীয় পাখি হিসেবে বা ন্যাশনাল বার্ড হিসেবে কিন্তু ব্যাল্ড ইগলকে ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, ন্যাশনাল বার্ড। আর এটা কে ঘোষণা করেছে? ইউরোপের বর্তমান যে রাষ্ট্রপতি, অর্থাৎ 46তম যে রাষ্ট্রপতি, অর্থাৎ জো বাইডেন। ঠিক আছে, জো বাইডেন কিন্তু ব্যাল্ড ইগলকে ইউরোপের রাষ্ট্রীয় পাখি হিসেবে ঘোষণা করেছেন। তোমরা সকলেই জানো যে ইউরোপের যে 47তম রাষ্ট্রপতি তিনি কিন্তু নির্বাচিত হয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইউরোপের 47তম রাষ্ট্রপতি হতে চলেছেন। 20 জানুয়ারি 2025-এ কিন্তু তিনি তার শপথ গ্রহণ করবেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, এই যে ব্যাল্ড ইগলের ছবি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্যাল্ড ইগল। ঠিক আছে, এই যে হলুদ রঙের ঠোঁট হয়, এটার মাথাটা সাদা হয়, আর নিচের যে পোর্শনটা থাকে সেই নিচের পোর্শনটা তোমার হচ্ছে ধূসর রঙের কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 2 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন কৃত্রিম উপগ্রহ সূর্যের সবথেকে কাছাকাছি যাওয়ার রেকর্ড তৈরি করেছে? দেখো, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। ঠিক আছে, সম্প্রতি কোন উপগ্রহ সূর্যের সবথেকে কাছাকাছি যাওয়ার রেকর্ড তৈরি করেছে? অপশানগুলো দেখে নাও, আদিত্য L1, প্রোভা থার্ড, পার্কার সোলার প্রোব, আর হচ্ছে চন্দ্রযান 3। দেখো, নাসা, সবার প্রথম তোমাদেরকে নাসা সম্পর্কে বলে রাখি। দেখো, নাসা কিন্তু আমেরিকার যে স্পেস এজেন্সি সেটা কিন্তু নাসা নামে পরিচিত। এই নাসার পার্কার সোলার প্রোব এটা কিন্তু 2018 সালে মানে 2018 সালে কিন্তু এই উপগ্রহটাকে পাঠানো হয়েছিল। এই যে পার্কার সোলার প্রোব আছে, এই পার্কার সোলার প্রোব কিন্তু সূর্যের সবথেকে কাছাকাছি যাওয়ার রেকর্ড তৈরি করেছে। যদিও এটা সূর্য থেকে অনেকটা দূরে, যদি আমরা এটাকে সূর্য ধরে নিই, যদিও এটা সূর্য থেকে অনেকটা দূরে আছে, কিন্তু এখনও পর্যন্ত সূর্যের সবথেকে কাছাকাছি যাওয়া উপগ্রহের মধ্যে কিন্তু পার্কার সোলার প্রোব এখনও পর্যন্ত 1 নম্বর আছে। এটা সূর্য থেকে প্রায় 3.85 মিলিয়ন মাইল দূরে আছে। ঠিক আছে, যদিও এটা অনেক বেশি ডিস্টেন্স, কিন্তু অন্যান্য উপগ্রহের তুলনায় কিন্তু এটা এখনও পর্যন্ত সূর্যের সবথেকে কাছাকাছি যাওয়ার রেকর্ড তৈরি করেছে। ঠিক আছে, তো এটা কোন দেশ পাঠিয়েছে? এটা কিন্তু নাসার পার্কার। ঠিক আছে, সবার প্রথম তোমাদেরকে এটা বলে রাখি, এটা কিন্তু নাসা পাঠিয়েছে। ঠিক আছে, নাসার পার্কার সোলার প্রোব, অর্থাৎ 2018 সালে এটা পাঠানো হয়েছিল। এই উপগ্রহটা কিন্তু সূর্যের সবথেকে কাছাকাছি যাওয়ার রেকর্ড তৈরি করেছে। ঠিক আছে, এবার দেখো, এখানে অপশানের মধ্যে আদিত্য L1 তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই যে আদিত্য L1 তোমরা দেখতে পাচ্ছ। দেখো, আদিত্য L1 কিন্তু ভারতের প্রথম সোলার মিশন, অর্থাৎ সূর্যের L1 পয়েন্টে পাঠানো ভারতের প্রথম সোলার মিশন কিন্তু আদিত্য L1। ঠিক আছে, এটা কিন্তু ইসরো পাঠিয়েছিল। ঠিক আছে, কবে পাঠিয়েছিল? এটা কিন্তু 2023-এ পাঠিয়েছিল। ঠিক আছে, 2023-এ কিন্তু এটা পাঠানো হয়েছিল। এই যে আদিত্য L1, এটা কোন রকেটের মাধ্যমে পাঠানো হয়েছিল? এই কোশ্চেনটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই আদিত্য L1টা কিন্তু PSLV-C57, এই যে রকেটটা ছিল, এই রকেটটার মাধ্যমে কিন্তু পাঠানো হয়েছিল। ঠিক আছে, এরকম করে এটা তোমাদের যদি সূর্য ধরো আর এটা যদি পৃথিবী ধরো, এই সূর্য এবং পৃথিবীর মধ্যে কিন্তু মোট 5টা পয়েন্ট আছে। ঠিক আছে, যেগুলোকে বলা হয় হচ্ছে L1, L2, L3, L4 আর কিন্তু L5, লাঙ্গারাজের পয়েন্ট বলা হয়। এই পয়েন্টগুলোতে কিন্তু সূর্য আর পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল ফোর্স সেটা কিন্তু প্রায় সমান। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে ছবিটা দেখতে পাচ্ছ যে নাসাস পার্কার সোলার প্রোব সিটস রেকর্ড ফর ক্লোজেস্ট অ্যাপ্রোচ টু দি সান এভার। এখনও পর্যন্ত সূর্যের সবথেকে কাছাকাছি যা উপগ্রহগুলির মধ্যে কিন্তু পার্কার সোলার প্রোব এখনও পর্যন্ত প্রথমে আছে। ঠিক আছে, এই যে এখানে উপগ্রহের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, উপগ্রহটাকে এরকম দেখতে, পার্কার সোলার প্রোব। ঠিক আছে, নেক্সট কোশ্চেন,
দেখো আজকে আমাদের 3 নম্বর কোশ্চেনে কী আছে, 3 নম্বর কোশ্চেনটা পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো রাজ্যপালের যে টপিকটা আছে, অর্থাৎ কোন রাজ্যের রাজ্যপাল কাকে নিযুক্ত করা হয়েছে, এই টপিকটা থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতেই কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। দেখো অজয় কুমার ভাল্লাকে কোন রাজ্যের নতুন রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। সম্প্রতি 5টা রাজ্যের যে নতুন রাজ্যপাল কিন্তু নিযুক্তি করা হয়েছে, ঠিক আছে। তার ভেতরে অজয় কুমার ভাল্লাকে কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে, দেখো অপশানগুলো দেখে নাও। বিহার, মণিপুর, মিজোরাম এবং কেরালা, এই যে 4টে রাজ্যের কথা এখানে আছে, এই 4টে রাজ্যে কিন্তু নতুন রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। এর ভেতরে অজয় কুমার ভাল্লাকে কিন্তু মণিপুর রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে, ঠিক আছে। মণিপুর রাজ্যের রাজ্যপাল হিসেবে কিন্তু নিযুক্ত করা হয়েছে। এই অজয় কুমার ভাল্লা কিন্তু একজন আইএএস অফিসার, আর ইনি কিন্তু আগে ভারতের হোম সেক্রেটারি ছিলেন, ঠিক আছে। হোম সেক্রেটারি ছিলেন ভারতের। এনাকে কিন্তু মণিপুরের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে। রাজ্যপালকে কোন আর্টিকেলের দ্বারা নিযুক্ত করা হয়, 153 নম্বর আর্টিকেল কিন্তু বলে ভারতে একজন রাজ্যপাল থাকবে, আর 154 নম্বর আর্টিকেল দ্বারা কিন্তু রাষ্ট্রপতি দ্বারা রাজ্যপালকে নিযুক্ত করা হয়ে থাকে। দেখো এইবার বাদবাকি যে রাজ্যগুলো, বাদবাকি যে 3টে রাজ্য আছে, অর্থাৎ বিহার, মিজোরাম এবং কেরালা, এদেরও কিন্তু নতুন রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। বিহারের যে নতুন রাজ্যপাল তাকে কিন্তু আরিফ মাহমদ, তিনি কিন্তু আরিফ মাহমদকে কিন্তু বিহারের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে, ঠিক আছে। এরপর আছে মিজোরামের নতুন রাজ্যপাল কিন্তু হয়েছেন জেনারেল ভিকে সিং, ঠিক আছে। জেনারেল ভিকে সিংকে কিন্তু মিজোরামের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে, ঠিক আছে। এরপর কেরালার যে নতুন রাজ্যপাল তিনি হয়েছেন কিন্তু বিশ্বনাথ আর্লেকর, ঠিক আছে। বিশ্বনাথ আর্লেকরকে কিন্তু কেরালার নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে। দেখো এখানে কিন্তু তোমাদের 4টে রাজ্যের কথা আছে, এছাড়াও কিন্তু উড়িষ্যা রাজ্যেও নতুন রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে, ঠিক আছে। উড়িষ্যা রাজ্যের নতুন রাজ্যপাল কে হয়েছেন, ইনি কিন্তু হয়েছেন হরিবাবু কাম্বামপতি। তোমরা নামটা শুনে রাখবে, এখানে নামটা যেহেতু বড় এখানে ধরছে না, তোমাদেরকে আমি নামটা বলে দিচ্ছি, তোমরা নোট ডাউন করে রাখবে। হরিবাবু কাম্বামপতি কিন্তু উড়িষ্যার নতুন রাজ্যপাল নিযুক্ত করা হয়েছেন। আচ্ছা, এই রাজ্যপালকে কে নিযুক্ত করে, রাজ্যপালকে কিন্তু রাষ্ট্রপতি নিযুক্ত করেন। আর ভারতের বর্তমান রাষ্ট্রপতি কিন্তু দ্রৌপদী মুর্মু, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। দেখো এখানে ছবিগুলো দেওয়া আছে যে কোন রাজ্যের কে নিযুক্ত হয়েছেন। এই যে অজয় কুমার ভাল্লা, ইনি কিন্তু মণিপুরের। তারপর বিহারের হচ্ছে আরিফ মাহমদ। তারপর হচ্ছে রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার, ইনি কিন্তু কেরালার। তারপর হচ্ছে জেনারেল ভিকে সিং, ইনি হচ্ছে মিজোরামের। আর এখানে কিন্তু এই যে ওড়িশার কিন্তু হরিবাবু কাম্বামপতি, ইনি কিন্তু ওড়িশার নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছেন। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন। ভারতের প্রথম নদী জোড়ো বা জয়েন্ট রিভার পরিকল্পনা, অর্থাৎ রিভার লিঙ্কিং, ঠিক আছে। একটা নদীর সাথে আর একটা নদীকে খালের মাধ্যমে কিন্তু লিঙ্ক করা, এই যে পরিকল্পনা ভারতের প্রথম পরিকল্পনা, বা যেটাকে আমরা বলতে পারি যে রিভার লিঙ্কিং পরিকল্পনা, এটা কোথায় করা হয়েছে। দেখো সবার প্রথম এটা কিন্তু 2টি নদীর মাঝখানে করা হয়েছে, একটা হচ্ছে কেন নদী আর একটা হচ্ছে বেতোয়া নদী, ঠিক আছে। একটা হচ্ছে কেন নদী আর একটা হচ্ছে বেতোয়া নদী। এবার এই 2টি নদী কোথায় আছে, এই 2টি নদী কিন্তু এমপি অর্থাৎ মধ্যপ্রদেশে আছে। মধ্যপ্রদেশে কিন্তু এই যে পরিযোজনা এটা কিন্তু শুরু করা হয়েছে, ঠিক আছে। মধ্যপ্রদেশের কেন প্লাস বেতোয়া নদীর মধ্যে কিন্তু এই যে পরিযোজনা এটা কিন্তু 25শে ডিসেম্বর অর্থাৎ কালকে কিন্তু এটা শুরু করা হয়েছে, ঠিক আছে। ওটা মনে রাখবে। দেখো এই যে পরিকল্পনাটা আছে, এই পরিকল্পনার মাধ্যমে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের মাঝে অবস্থিত যে বুন্দেলখণ্ড বলে যে জায়গাটা আছে, ঠিক আছে, বুন্দেলখণ্ড বলে জায়গাটা আছে, এই জায়গাটায় জলের অভাবকে দূর করার জন্য কিন্তু এই পরিকল্পনাটা গ্রহণ করা হয়েছে, ঠিক আছে। এই পরিকল্পনায় যে খরচ আসবে তার 90% কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে, ঠিক আছে। আর বাকি যে 10% থাকবে সেই 10% কিন্তু উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের সরকার মিলে বহন করবে 5% করে, ঠিক আছে। তো এটা লঞ্চ কোথায় হচ্ছে, এটা কিন্তু লঞ্চ হয়েছে উত্তরপ্রদেশে নয়, লঞ্চ কিন্তু এটা হয়েছে মধ্যপ্রদেশের যে খাজুরাহো আছে, ঠিক আছে। মধ্যপ্রদেশের যে খাজুরাহো আছে সেই খাজুরাহে কিন্তু এটা লঞ্চ করা হয়েছে, এই পরিকল্পনাটা লঞ্চ করা হয়েছে। দেখো এবার এই যে খাজুরাহো কথাটা বললাম, এই খাজুরাহো কিন্তু একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ঠিক আছে। এই খাজুরাহোতে কিন্তু বিখ্যাত খাজুরাহো মন্দির আছে, যেটা কিন্তু চান্দেল্য বংশরা তৈরি করেছিল। আর এই খাজুরাহো মন্দিরটা কোন শৈলীতে তৈরি, খাজুরাহো মন্দিরটা কিন্তু নগরায়তন শৈলী, ঠিক আছে। যে উত্তর ভারতের প্রত্যেকটা মন্দিরে কিন্তু নগরায়তন শৈলীতে তৈরি করা হয়। এই নগরায়তন শৈলীর মধ্যেও কিন্তু আরেকটা স্পেশাল দিক আছে, সেটা হচ্ছে পঞ্চায়তন শৈলী, সেটা কিন্তু
পঞ্চায়তন শৈলী। খাজুরাহের যে মন্দিরটা আছে এটা কিন্তু এই শৈলীতেই তৈরি করা আছে। এখানে একটা মন্দিরকে কিন্তু সেন্টারে রেখে তার চারপাশে 4টে মন্দির থাকে, অর্থাৎ টোটাল কিন্তু 5টা মন্দির থাকে। এটাকে কিন্তু বলা হয়ে থাকে পঞ্চায়তন শৈলী। ঠিক আছে, দেখো এখানে তোমরা ছবিটাও দেখতে পাবে, এই যে রিভার লিঙ্কিং, PM মোদি laid the foundation stone of India's first কেন বেতোয়া রিভার লিঙ্কিং প্রজেক্ট ইন মধ্যপ্রদেশ। ঠিক আছে, এখানে ছবিটা আছে। নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন, রাষ্ট্রীয় পুরুষ সিনিয়র ব্যাডমিন্টন ট্রফি কে জিতলো? দেখো ন্যাশনাল সিনিয়র যে ব্যাডমিন্টন ট্রফি আছে সেই ব্যাডমিন্টন ট্রফি কে জিতেছে? দেখো অপশানগুলো দেখে নাও। লক্ষ্য সেন, ঠিক আছে, তারপর কি আছে? শরৎ কামাল, তারপর আছে M রঘু, তারপর হচ্ছে জিতেন্দ্র সিং। দেখো এই যে অপশানগুলো আছে এই অপশানগুলোকে তোমরা যদি এলিমিনেট করো, এগুলো কিন্তু এলিমিনেটের মাধ্যমে করা যাবে। যেরকম জিতেন্দ্র সিং কিন্তু বক্সিংয়ের সঙ্গে সম্পর্কযুক্ত, তাই এটা হবে না। শরৎ কমল কিন্তু একজন টেবিল টেনিস প্লেয়ার, তাই এটাও কিন্তু হবে না। তাহলে অপশান কিন্তু দুটো থেকে যায়, একটা হচ্ছে M রঘু আর একটা হচ্ছে লক্ষ্য সেন। তো M রঘু কিন্তু যে সিনিয়র ব্যাডমিন্টন কাপ হয়েছে, সিনিয়র ব্যাডমিন্টন কাপ অর্থাৎ পুরুষদের যেটা, সেটা কিন্তু M রঘু জিতেছে। ইনি কিন্তু কর্ণাটকের একজন প্লেয়ার। ঠিক আছে, কর্ণাটকের একজন প্লেয়ার M রঘু, ইনি কিন্তু ন্যাশনাল সিনিয়র মেন ব্যাডমিন্টন ট্রফি জিতেছে। আর মহিলাদের মধ্যে কে জিতেছে? মহিলাদের মধ্যে কিন্তু জিতেছে দেবিকা। ন্যাশনাল সিনিয়র ওমেন যে ব্যাডমিন্টন ট্রফি সেটা কিন্তু জিতেছে দেবিকা সিহাগ। ঠিক আছে, দেবিকা সিহাগ, ইনি কিন্তু হরিয়ানার একজন খেলোয়াড়। ঠিক আছে, দেখো এখানে ছবিটা দেওয়া আছে, এখানে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ। M রঘু অ্যান্ড দেবিকা সিহাগ ওন দি টাইটেল অফ 2024 সিনিয়র ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। ঠিক আছে, সিনিয়র ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, মেয়েদের মধ্যে কিন্তু দেবিকা সিহাগ, ইনি হরিয়ানার বাসিন্দা, আর ছেলেদের মধ্যে কিন্তু M রঘু, ইনি কর্ণাটকের বাসিন্দা। নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা, আজকের 5 নম্বর প্রশ্ন, গুড গভর্নেন্স ডে কবে পালন করা হয়? দেখো কালকে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যে 25শে ডিসেম্বর ক্রিসমাস ছাড়া আর কি পালন করা হয়। 25শে ডিসেম্বর ক্রিসমাস ছাড়া কিন্তু গুড গভর্নেন্স ডে পালন করা হয়। আর এই গুড গভর্নেন্স ডেটা কার জন্মদিন উপলক্ষে পালন করা হয়? ভারতের তিনবারের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। ঠিক আছে, অটল বিহারী বাজপেয়ীর নাম অনুসারে কিন্তু নামের জন্য কিন্তু এই যে গুড গভর্নেন্স ডে এটা কিন্তু পালন করা হয় তার জন্মদিন উপলক্ষে। ঠিক আছে, তো এখানে অপশানগুলো দেখে নাও। অপশানগুলো কী আছে? 25শে ডিসেম্বর, 22শে ডিসেম্বর, 23শে ডিসেম্বর, 24শে ডিসেম্বর। তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 25শে ডিসেম্বর। এইবার দেখো এই যে 22শে ডিসেম্বর আছে, এই 22শে ডিসেম্বর কিন্তু ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে। ঠিক আছে, রাষ্ট্রীয় অঙ্ক দিবস পালন করা হয় 22শে ডিসেম্বরে। 23শে ডিসেম্বরটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ এই দিনকে কিন্তু রাষ্ট্রীয় কৃষক দিবস পালন করা হয়। 24শে ডিসেম্বরটা কিন্তু ন্যাশনাল কনজিউমার রাইট ডে, অর্থাৎ রাষ্ট্রীয় উপভোক্তা দিবস কিন্তু 24শে ডিসেম্বর পালন করা হয়ে থাকে। ঠিক আছে, এখানে দেখে নাও, এখানে ছবিটা দেওয়া আছে যে গুড গভর্নেন্স ডে 25শে ডিসেম্বর 2024। ঠিক আছে, এই যে অটল বিহারী বাজপেয়ীর ছবি এখানে দেওয়া আছে, এনার জন্মদিন উপলক্ষে কিন্তু 25শে ডিসেম্বর তারিখে সুশাসন দিবস বা গুড গভর্নেন্স ডে পালন করা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এই বছর কিন্তু অটল বিহারী বাজপেয়ীর 100তম জন্মদিবস। আর এই অটল বিহারী বাজপেয়ীকে কিন্তু 2014 সালে ভারতরত্ন উপাধি দেওয়া হয়েছিল। এটা মনে রাখবে, এই পয়েন্টটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, আজকের 6 নম্বর প্রশ্ন, 2025 সালের কবাডি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য, 100% আপকামিং কোনো না কোনো পরীক্ষাতে তোমরা এই কোশ্চেনটা দেখতে পাবে। দেখো 2025 সালের কবাডি বিশ্বকাপ সবার প্রথম এটা কিন্তু ইন্ডিয়া হোস্ট করবে। ঠিক আছে, ইন্ডিয়া কিন্তু এটা হোস্ট করবে। আর ইন্ডিয়ার কোন রাজ্য হোস্ট করবে? এটা কিন্তু ইন্ডিয়ার বিহার। ঠিক আছে, বিহার কিন্তু 2025 সালের যে কবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেটা কিন্তু বিহার অনুষ্ঠিত করবে, অর্থাৎ বিহার কিন্তু এর আয়োজক রাজ্য। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, এখানে দেখো ছবি দেওয়া আছে, বিহার টু হোস্ট ওমেন্স কবাডি ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে, এটা কিন্তু মেয়েদের কবাডি ওয়ার্ল্ড কাপ বলতে কিন্তু এটা মহিলা কবাডি ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে, এটা কিন্তু মহিলা কবাডি ওয়ার্ল্ড কাপ, পুরুষদের নয়। 2025 সালের মহিলা কবাডি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বিহার। ঠিক আছে, বিহার। তোমাদেরকে একটু আগে বললাম বিহারে কিন্তু নতুন রাজ্যপাল হয়েছেন, তো বিহারের নতুন রাজ্যপাল কে হয়েছেন? আরিফ মোহাম্মদ। ঠিক আছে, আরিফ মোহাম্মদ কিন্তু বিহারের নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছেন, এটা মনে রাখবে এই পয়েন্টটা। নেক্সট কোশ্চেন, আজকে 7 নম্বর প্রশ্ন, ইসরো, স্পেডএক্স এবং পোয়েম 4 মিশন
কোন রকেট দিয়ে লঞ্চ করবে? দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা কিন্তু এই বছরের ইসরোর লাস্ট যে মিশন হবে, ঠিক আছে। দেখো ইসরো কিন্তু স্পেডএক্স, ঠিক আছে, স্পেডএক্স আর পোয়েম থার্ড। দেখো স্পেডএক্সে কিন্তু দুটো রকেট আছে, ঠিক আছে। একটা কিন্তু আছে DOX-01 আর একটা কিন্তু আছে DOX-02। এই যে দুটো রকেটকে কিন্তু ইসরো স্পেসে গিয়ে জয়েন করবে, মানে এই দুটো রকেটকে কিন্তু স্পেসে গিয়ে অ্যাসেম্বল করবে। এইটা হচ্ছে এই স্পেডএক্স মিশনটার যে মূল কাজ। আর এই যে পোয়েম 4 আছে, এটা কিন্তু মানে এক ধরনের পলিমার, ঠিক আছে, যেটা ইসরো ডেভেলপ করেছে, যেটা কিন্তু তোমার স্যাটেলাইট তৈরি করতে ইউজ করা হয়, ঠিক আছে। সেইটাও কিন্তু ইসরো এই যে একই সাথেই কিন্তু এই মিশনটা দিয়ে লঞ্চ করবে, ঠিক আছে। তো কোন যে লঞ্চিং ভেহিকেলটা দিয়ে লঞ্চ করবে বা কোন রকেটটা দিয়ে লঞ্চ করবে, দেখো এখানে অপশানগুলো দেখে নাও। এখানে চারটে অপশানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এর ভেতরে যে সঠিক উত্তর হয়ে যাবে সেটা কোনটা, সেটা কিন্তু হয়ে যাবে PSLV C-60। PSLV যে C-60 আছে এইটা দিয়েই কিন্তু তোমার হচ্ছে এই যে স্পেডএক্স এবং পোয়েম 4 মিশনটা লঞ্চ করা হবে, ঠিক আছে। এখানে দেখো বাদবাকি যে অপশানগুলো আছে এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে PSLV C-58 আছে এটা দিয়ে কিন্তু আমরা এক্সপো সেট, ঠিক আছে, এক্সপো সেট। আর যে পোয়েম 4 তো এখানে আছে, আমরা কিন্তু পোয়েম 3 লঞ্চ করেছি এই PSLV C-58 দিয়ে, ঠিক আছে, এটা মনে রাখবে। তারপর দেখো এখানে PSLV C-59 আছে, এটা দিয়ে কিন্তু আমরা ESA অর্থাৎ ইউরোপিয়ান স্পেস এজেন্সির যে প্রভা থার্ড উপগ্রহ আছে, সেই প্রভা থার্ড উপগ্রহ কিন্তু ইসরো লঞ্চ করেছে, ঠিক আছে। ইসরো কিন্তু লঞ্চ করেছে এই PSLV C-59 দিয়ে, ঠিক আছে। PSLV C-60 তো তোমাদের বললাম। আর এখানে কিন্তু আছে LVM 3 M4, এইটা দিয়ে কিন্তু ভারতের যে চন্দ্রযান মিশন চন্দ্রযান 3 কিন্তু LVM 3 এই রকেটটা দিয়ে লঞ্চ করা হয়েছিল, আর এটাকে কিন্তু বাহুবলী রকেটও বলা হয়ে থাকে, ঠিক আছে। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। আর এভাবেই কিন্তু প্রত্যেক দিনের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদেরকে আপডেট হতে হবে, কারণ আপকামিং পরীক্ষার জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সকে কখনোই অগ্রাহ্য করা যাবে না, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।